প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 অর্থাৎ ফাইনাল ইউনিট টেস্টের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেট 2 বিষ্ণুপুর হাই স্কুলের প্রশ্নপত্রটি আমরা আলোচনা করব। তোমরা সকলেই জানো যে আমাদের চ্যানেলেই কেবলমাত্র সমস্ত প্রশ্নের উত্তর অর্থাৎ টোটাল 70 মার্কের যে প্রশ্ন হয় তার সমস্ত উত্তরটাই আমরা দিয়ে থাকি এবং একটা ভিডিওর মধ্যেই দিয়ে থাকি কেবলমাত্র তোমাদের সুবিধার্থে। তো তোমাদের সুবিধার্থেই কিন্তু এইভাবে ক্লাসটি নিচ্ছি, তাতে করে হয়তো 2-1 দিন তোমাদের সময় লাগছে ভিডিও আপলোড হতে। যাই হোক, তো তোমাদের সুবিধার জন্যই করা হয়েছে। যদি আমাদের পিডিএফটি নিতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং পূর্বের ভিডিও যদি দেখে না থাকো অবশ্যই দেখে নেবে, সেটাও কিন্তু ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। আর তোমাদের কাছে অনুরোধ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে কিন্তু কোনো কাজে আসবে না। যদি দেখার ইচ্ছে থাকে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবে। আর ভালো লাগলে অবশ্যই কমপ্লিমেন্ট দেবে কমেন্ট বক্সে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে আর লাইক করবে। চলো শুরু করা যাক। প্রথমেই ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে এমসিকিউ দেখো, এমসিকিউ মোট যে 5টি থাকবে 1 মার্কের করে। প্রথমে যেটা রয়েছে 1-এর 1, তরলের চাপ যদি পি হয়, ঘাত যদি এফ হয়, ক্ষেত্রফল যদি এ হয়, সেই ক্ষেত্রে তোমার এইখানে তরলের চাপটি কি হবে, যে সম্পর্কগুলো দেওয়া আছে তার মধ্যে দেখো তরলের চাপ পি, ঘাত এফ এবং ক্ষেত্রফল এ, এদের যে সম্পর্কটা হয় সেই সম্পর্কটা হবে পি সমান এফ বাই এ। ঠিক আছে। এরপর দেখো আলোক রশ্মির সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হবে। আলোক রশ্মি যদি সংকট কোণে আপতিত হয় তাহলে প্রতিসরণ কোণ হবে 90 ডিগ্রি। এই অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। অ্যালুমিনিয়াম অক্সাইড হলো কি, এখানে রয়েছে আম্লিক, ক্ষারীয়, উভয়ধর্মী, প্রশম। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে উভয়ধর্মী। অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেতটাও লিখে দিচ্ছি, নোট ডাউন করে নেবে। এদের উভয়ধর্মী কেন বলা হয়, কারণ এরা অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে এবং ক্ষারের সাথেও বিক্রিয়া করে এবং লবণ জল উৎপন্ন করে, তাই এদের উভয়ধর্মী বলা হয়। তারপর 4 দেখো, কার্বনের অনিয়তাকার রূপভেদগুলি প্রকৃতপক্ষে যে উপাদানের অতি ক্ষুদ্র ক্রিস্টালের সমষ্টি তা কোনটি হবে। গ্রাফাইট, হিরে, গ্যাস কার্বন, ফুলারিন। তা সঠিক উত্তর হবে গ্রাফাইট। এরপর এখানে নোট করে রাখবে কার্বনের অনিয়তাকার যে রূপভেদ তার মধ্যে হচ্ছে যেমন চারকোল, কোক, কয়লা, যে গ্রাফাইটের অতি ক্ষুদ্র ক্রিস্টালের সমষ্টি কিন্তু। হ্যাঁ, এই নোট ডাউনটা কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে না, তোমাদের জানার জন্যই করেছি। তারপর 5-এর দাগের যে প্রশ্নটি রয়েছে, সোডিয়াম পারমাণবিক ক্রমাঙ্ক 11 এবং পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে তোমার 23, তাহলে নিউট্রন সংখ্যা কত হবে। আমরা জানি যে নিউটন সংখ্যা সমান ভর সংখ্যাটা থেকে যদি পারমাণবিক সংখ্যা আমরা বিয়োগ করে দিই তাহলেই কিন্তু আমাদের নিউটন সংখ্যা আসবে। এখানে দেখো ভর সংখ্যা 23 এবং সেইখান থেকে যদি আমরা পারমাণবিক ক্রমাঙ্ক 11 বিয়োগ করে দিই তাহলে আমাদের এখানে আসবে 12, তাহলে নিউটন সংখ্যা হয়ে যাবে 12, অর্থাৎ সি অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাচ্ছে, তাই না। তার পরের প্রশ্নটা দেখো 2, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও 5টি। তো আমরা সবটাই করব, যেহেতু এটা আমাদের পরীক্ষা না, তোমাদের সুবিধার্থে করা হচ্ছে। যাই হোক, 1, কোন শর্তে একটি বস্তু তরলে ভাসবে। দেখো তো তরলে বস্তুর ভাসনের যে শর্তটা ছিল মোট 3টে কিন্তু শর্ত ছিল, তাই না, আমরা দেখে এসেছি। তো তাও একবার আমি এখানে একটু বলে দেব। তিনটে পাত্রে জল নিলাম, ঠিক আছে। এবার 3টে পাত্রে জল নেওয়ার পর নিয়ে নিলাম, ধরে নাও এগুলোতে এর মধ্যে হচ্ছে তোমার জল আছে, বোঝানোর জন্য করছি। হ্যাঁ, জল আছে, এর মধ্যে জল আছে। এরপর একটা বস্তুকে আমরা অন্য কালারে নিয়ে থামো, ও শিট,
একটু কালারটা চেঞ্জ করে নিই, এটা নেই। ওকে, দেখো দুটো বস্তু রাখছি, একটা উপরে রাখলাম, একটা একদম তরলের মাঝ বরাবর রাখলাম, আর একটাকে রাখলাম একদম থিতিয়ে গেছে। ঠিক আছে, তো এটাকে আমরা একটু ডার্ক করে দিই, যেহেতু এটা বস্তু, তাই না? এবার এখানে দেখো, বস্তুর ওজনটাকে আমরা ধরে নেব W1, আর প্লাবতাটাকে আমরা ধরে নিচ্ছি W2। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, বস্তুর ওজনের থেকে প্লাবতা বেশি, তাহলে বস্তুটা কি হবে, জলের ওপর ভাসতে থাকবে। ঠিক আছে, আর যখন প্লাবতা এবং বস্তুর ভর দুটাই সমান হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু বস্তুটি তরলের মধ্যেই ভেসে থাকবে। ক্লিয়ার? আর তোমরা সকলেই জানো প্লাবতা ওপর দিকে কাজ করবে ঊর্ধ্বমুখী, আর বস্তুর ওজনটা কাজ করবে নিম্নামুখী, এটা তো জানো সকলে, তাই না? তাহলে এই ক্ষেত্রে সমান হয়ে যাচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে। তৃতীয় ক্ষেত্রে দেখো, বস্তুর ওজনটা অনেক বেশি হয়ে যাচ্ছে প্লাবতার থেকে, ফলে সেটা কি হবে, থিতিয়ে পড়ছে। তো এই তিনটে শর্ত ছিল। এবারে এই ক্ষেত্রে কোন শর্তটার কথা বলেছে, এখানে বলেছে বস্তুটি ভাসবে কখন, তাহলে অবশ্যই প্রথম শর্তর কথাই বলেছে যে প্লাবতাটা বেশি হবে, W2টা বেশি হবে W1-এর থেকে। আশা করি বোঝাতে পারলাম। পরবর্তী প্রশ্নে চলে যায়, কোন প্রতিফলনে প্রতিবিম্ব সৃষ্টি হয়? আমরা সকলে জানি বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিবিম্ব সৃষ্টি হবে। পরমাণুর তুলনায় নিউক্লিয়াস কতটা ছোট হবে? পরমাণুর তুলনায় নিউক্লিয়াস ছোট হয় 10,000 থেকে 1,00,000 গুণ ছোট হবে। এটাকে যদি 10 টু দি পাওয়ারে আমরা বলি, 10 টু দি পাওয়ার 4 থেকে 10 টু দি পাওয়ার 5 গুণ। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, মূলক কাকে বলে? এমন পদার্থ যার পরমাণুর সকল প্রকার রাসায়নিক ধর্ম, অর্থাৎ কেমিক্যাল যে প্রপার্টি, অপরিবর্তিত থাকবে। এটা কিন্তু আন্ডারলাইন করবে, হ্যাঁ? অপরিবর্তিত রেখে অন্য কোনো পদার্থে পরিণত হয় না, তাদেরকে আমরা মূলক বলবো। ঠিক আছে, যেমন OH, এটাও তো একটা মূলক, তাই না? OH মাইনাস, তারপরে NH2-। এরপর আসছি 5, রকেটের জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয়? তরল হাইড্রোজেন ব্যবহার করা হয়, এবং তার সাথে সাথে তরল অক্সিজেনও মিশ্রিত থাকে। ক্লিয়ার? যেটাকে আমরা বলবো তরল হাইড্রোজেন। ওকে, তারপরে দেখো, পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে কী অনুঘটক ব্যবহার করা হয়? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2 অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়। এটা কি করবে? MnO2 হাইড্রোজেন পারক্সাইডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন পারক্সাইডের সাথে বিক্রিয়া করে তোমার অক্সিজেন উৎপন্ন করে। তারপরে আসছি, দেখো, ইলেকট্রিক তারের আবরণ তৈরিতে যে কৃত্রিম পলিমার ব্যবহার করা হয় তার নাম কি? PVC পলিভিনাইল ক্লোরাইড, যেটা হচ্ছে কৃত্রিম পলিমার। এর ধর্মটা কি? ভালো ইনসুলেটর, অর্থাৎ তোমার অন্তরক, এবং উচ্চ তাপমাত্রা সহন করতে পারে। তারপরে 3-এর দাগের 2 মার্কের প্রশ্ন, মোট 5টি থাকে, 10 নাম্বার থাকবে। ঘনত্ব বলতে কি বোঝো? কোনো বস্তু একক আয়তনের ভরকে ওই বস্তুর ঘনত্ব বলা হয়। তাহলে ঘনত্ব D সমান আমরা বলতে পারি বস্তুর ভর বাই আয়তন। এর যদি SI একক বলে, তখন ভরের একক হবে কেজি, এবং তোমার আয়তনের একক হবে মিটার কিউব, অর্থাৎ ঘন মিটার। কচু পাতার ওপর জল পড়লে চকচক করে কেন? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে কচু পাতার যে ওপর জলবিন্দুকে উজ্জ্বল দেখায়, এর মূল কারণ হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। কিভাবে হয় সেটা দেখে নেব। কচু পাতার ওপর সূক্ষ্ম রোয়া থাকে, জলবিন্দু ওই রোয়ার মধ্যে আটকে থাকে, জলবিন্দুর নিচে
যে বাতাস থাকে, যেসব আলোক রশ্মি জলবিন্দুর মধ্য দিয়ে এসে জল এবং বায়ুর বিভেদ তলে সংকট কোণ অপেক্ষা বড় কোণে আপতিত হয়, সেই রশ্মিগুলি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে এবং এই প্রতিফলন রশ্মিগুলির চোখে এসে পড়লে জলবিন্দুকে চকচকে দেখায়। তারপরের যে প্রশ্নটি রয়েছে, কোনো মৌলের চিহ্নের পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যক কীভাবে লেখা হয়, উদাহরণ দাও। উদাহরণ দিয়ে লিখতে বলেছে, যেমন সোডিয়াম ধাতুর পারমাণবিক ক্রমাঙ্ক 11, ভর সংখ্যা 23। তাহলে এই সোডিয়ামকে চিহ্নিতকরণ করব কিভাবে, যে Na লিখব তার চিহ্ন, এবং পারমাণবিক ক্রমাঙ্কটিকে আমরা লিখব কোথায়, পারমাণবিক ক্রমাঙ্কটিকে লিখব নিচের দিকে, অর্থাৎ এই জায়গাতে, হ্যাঁ। আর ভর সংখ্যাটাকে লিখব আমরা মাথার ওপরে। ক্লিয়ার? এইভাবে কিন্তু চিহ্নিতকরণ করবে। সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় যদি বলা হয়, তাহলে লিখবে সমযোজী বন্ধন গঠন হয় যখন দুটি পরমাণু একটি বা একাধিক ইলেকট্রন জোড় ভাগ করে নেয়। এই ইলেকট্রনের ভাগাভাগি দুই পরমাণু শক্তিশালী একটি বৈদ্যুতিক আকর্ষণ বল সৃষ্টি করে তাকে সংযুক্তি রাখে, তখনই সমযোজী বন্ধন হয়। তো এটা তোমরা ভাষাটা হয়তো বুঝতে পারলে না, ভাষাটা দেখো কী রকম। দেখো, হাইড্রোজেনের বহিস্তম কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে, দুটো হাইড্রোজেন পরমাণু পরস্পর, এদের দেখো তোমার দ্বৈত সূত্র পূর্তি ঘটার জন্য, অর্থাৎ দেখো আমরা যে কক্ষপথ দেখেছিলাম n সমান যদি 1 হয়, তাহলে কে কক্ষপথে সর্বাধিক দুটো ইলেকট্রন থাকতে পারে। তাহলে কে কক্ষপথে দুটো ইলেকট্রন ভজানোর জন্য হাইড্রোজেন পরমাণু একে অপরকে এই ইলেকট্রনগুলো কি করবে, দেবে, দিয়ে একটা ইলেকট্রন জোড় গঠন করবে, এবং দুজনই সমানভাবে ব্যবহার করবে, তখনই কিন্তু তারা সমযোজী বন্ধন গঠন করবে। আশা করি বোঝাতে পারলাম। পরবর্তী প্রশ্ন, রাসায়নিক তুলাযন্ত্রকে কাচের বাক্সে কেন রাখা হয়? এর মূল কারণ হচ্ছে বায়ুর প্রবাহ থেকে সুরক্ষা। খোলা অবস্থায় বায়ু প্রবাহ তুলাযন্ত্রের স্কেলের উপর প্রভাব ফেলে, তাই ওজনের সঠিক মাপ হয় না, তাই সেটাকে আমরা কাচের বাক্সের মধ্যে রাখবো যাতে বায়ু প্রবাহ না ঘটে। ধূলিকণা আর্দ্রতা থেকে রক্ষা। ধূলিকণা আর্দ্রতা অন্যান্য বায়বীয় পদার্থ তুলাযন্ত্রের ওপর জমা হলে মাপের কিন্তু পরিবর্তন ঘটতে পারে, তাই একে আমরা কাচের মধ্যে রাখবো যাতে ওইগুলো থেকে দূরে রাখা যায়। পরবর্তী প্রশ্নটা আসবো, দেখো, কোন শর্তে সোডিয়ামের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় সোডিয়াম পারক্সাইড উৎপন্ন হয়? বিক্রিয়ার সমীকরণ। সোডিয়ামের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় সোডিয়াম পারক্সাইড NO2O2 উৎপন্ন হয় যখন সোডিয়ামকে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহে অধিক প্রজ্বলিত করা হয়। এই বিক্রিয়ায় উচ্চ তাপের প্রয়োজন হয়। বিক্রিয়ার সমীকরণটা দেবে Na, তারপর O2-র সাথে বিক্রিয়া করে NO2O2। এখানে 2 মোল সোডিয়াম 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম পারক্সাইড উৎপন্ন করে। এরপরে আসছি গ্রিন হাউস এফেক্ট বলতে কি বোঝো? এটা আমরা সকলেই জানি যে সূর্য থেকে ইনফ্রারেড রশ্মি পৃথিবীতে এসে পড়ে তাকে বাতাসের উপস্থিত বিভিন্ন গ্যাস অণুগুলি শোষণ করতে পারে না। পৃথিবীর এই ইনফ্রারেড রশ্মি শক্তি শোষণ করে গরম হয়ে ওঠে এবং শোষিত তাপশক্তি কিছু অংশ মাটি ও জল পরিবেশের নানান অণুদের মধ্যে ছড়িয়ে পড়ে, বাকি অংশ পৃথিবী আবার ইনফ্রারেড রশ্মি হিসেবে ছেড়ে দেয়। বাতাসে থাকা কিছু কিছু অণু এই ছেড়ে দেওয়া কম শক্তি সম্পন্ন ইনফ্রারেডকে শোষণ করে, যেমন তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, নাইট্রাস অক্সাইড, মিথেন, ওজোন, ক্লোরোফ্লোরোকার্বন যৌগগুলো। এই গ্যাসগুলির দ্বারা ইনফ্রারেড রশ্মি শোষিত এবং পুনর্বিকিরণের ফলে বায়ুমণ্ডলের কিছুটা তাপ আটকে পড়ে এবং সবটুকু মহাকাশে ফিরে যেতে পারে না। একেই গ্রিনহাউস এফেক্ট বলা হয়। মোদ্দা কথা হলো কি, যে পরিমাণ ইনফ্রারেড রশ্মি পৃথিবী পৃষ্ঠ থেকে বিকিরিত হয়ে যাচ্ছে সেটা আবার কি হবে, দেখো একটা বোঝানোর জন্য করছি, একটু বুঝে নাও, বুঝে নিলে নিজেরাই লিখতে পারবে। ধরো এটা পৃথিবী, ঠিক আছে, তার বলয়গুলো দিয়ে দিচ্ছি,
আমরা উপরে কিছু বলয় করে দিচ্ছি এইভাবে, ঠিক আছে। এটা বায়ুমণ্ডলের স্তর ধরে নাও। এবার এইখান থেকে যখন সূর্য থেকে আলোক রশ্মি ইনফ্রারেড রশ্মি হিসেবে যখন আসছে, এসে পৃথিবীতে আসছে, কিছুটা শোষিত হচ্ছে, কিছুটা প্রতিফলিত হয়ে যাচ্ছে। এবার প্রতিফলিত হয়ে যাওয়ার সময় এই যে তোমার গ্যাসগুলো, সেগুলো আবার কি করবে, ওই রশ্মিকে আবার কি করবে, পৃথিবী পৃষ্ঠে ফেরত পাঠাবে। এইভাবে কিন্তু ফেরত পাঠানোর ফলে কি হয়, পৃথিবী উত্তপ্ত হতে শুরু করে। সেটা পুরোটাই কিন্তু মহাশূন্যে আর যেতে পারে না। 4, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5টি করতে হবে, 3 মার্কের করে, মোট তোমার 15 নম্বর থাকে। প্রথমে যে প্রশ্নটি রয়েছে, স্থির অবস্থায় ঘর্ষণ বলতে কি বোঝো? তারপর ঘর্ষণের বলের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। উত্তরটা দেখে নাও। যখন কোনো বস্তুকে বল প্রয়োগ করার সত্ত্বেও বস্তুটি কোনো তলের ওপর স্থির অবস্থায় থাকে, তখন বস্তু এবং তলের সংযোগস্থলে যে ঘর্ষণের সৃষ্টি ক্রিয়া করে তা স্থির ঘর্ষণ বলা হয়। এর তোমার সর্বোচ্চ মানের কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 1, সংস্পর্শে রাখা বস্তু দুটি তলের প্রকৃতি এবং তলের দুটির মধ্যে উল্লম্বভাবে ক্রিয়াশীল প্রতিক্রিয়ার উপর নির্ভর করে। ঠিক আছে, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়ার মান যত বেশি হবে, স্থির অবস্থায় ঘর্ষণ বলের মান সর্বোচ্চ হয় তত। তারপরে আসছি, দেখো, ক্লাইডোস্কোপের বিবরণ এবং কার্যপ্রণালী ব্যাখ্যা করো। ক্লাইডোস্কোপের বিবরণ যদি দেখি, ক্লাইডোস্কোপ হলো যে 3টি আনত দর্পণ দ্বারা গঠিত একটি যে খেলনা যন্ত্র, যাকে চুমকি, ভাঙা চুড়ির টুকরো বা রঙিন প্লাস্টিক খণ্ড ইত্যাদি ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ বহু সংখ্যক প্রতিফলন দ্বারা সুন্দর সুন্দর রঙিন জ্যামিতিক নকশা সৃষ্টি করা হয়। এর কার্যপ্রণালীটা কি? যে ক্লাইডোস্কোপের নলটিকে আলোর সামনে রেখে চাকতির মধ্যস্থ ছিদ্র দিয়ে প্রতিবিম্ব সজ্জা দেখতে পাওয়া যায়। আয়নাগুলি পারস্পরিক কৌণিক অবস্থানের জন্য কাচের বা প্লাস্টিকের টুকরো, চুমকি, থার্মোকলের যে বল ইত্যাদি প্রতিবিম্ব বিভিন্ন সজ্জা গঠন করে। প্রত্যেকবার নলটিকে নাড়ানো হলে বস্তুটি স্থান পরিবর্তনের সাথে সাথে ওই সজ্জা পাল্টে যায়। এমন নকশা আকার প্রতিবিম্ব সজ্জা গঠিত হয়। দেখতে ঠিক এই রকম, একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখতে এইরকম হবে, এইরকমভাবে ত্রিকোণাকৃতিভাবে থাকে। ঠিক আছে, এইখানে একটা তল থাকবে, ভেতরে একটা থাকবে, আর এই নিচ অংশে একটা থাকবে। ঠিক আছে, হাইড্রোজেন অণু কিভাবে গঠিত হয় চিত্রসহ বলতে বলেছে। তো প্রথমে ভাষাটা লিখে দেবে। 2টি হাইড্রোজেন পরমাণু পরস্পর সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হওয়ার ফলে হাইড্রোজেন অণু H2 গঠিত হয়। 2টি হাইড্রোজেন পরমাণুর প্রত্যেকটি একটি করে ইলেকট্রন মিলে একটি ইলেকট্রন জোড় গঠন করে। ইলেকট্রন জোড়টি 2টি হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াস দ্বারা সমভাবে আকৃষ্ট হয়। 2টি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন জোড়টিকে সমভাবে ব্যবহার করা হয় এবং সমযোজী বন্ধন গঠন করে। এইভাবে গঠিত হয়। আগের 1 নম্বর প্রশ্নে আমরা দেখে এলাম যে সমযোজী বন্ধন কি, ঠিক এই রকম ব্যাখ্যাটাই করতে হতো, কিন্তু 1 নম্বর থাকার জন্য সেখানে ব্যাখ্যা করলাম না, শুধু কাকে বলে বললাম। এখানে ব্যাখ্যাটা দেখে নাও। ঠিক আছে, দেখো, হাইড্রোজেন পরমাণু একটা একটা করে ইলেকট্রন পরস্পর দেবে, দিয়ে তাদের যে কক্ষপথ, প্রথম কক্ষপথ, কে কক্ষপথে 2টো ইলেকট্রন পূর্ণ করবে, তাহলে এর ক্ষেত্রেও 2টো ইলেকট্রন পূর্ণ হলো, এর ক্ষেত্রেও 2টো ইলেকট্রন পূর্ণ হলো, এবং 2টো ইলেকট্রন দিয়ে একটা জোড় গঠন করে সমভাবে ব্যবহার করলো। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এরপরে আসছি, দেখো, এরপরে হাইড্রোজেন গ্যাস নিজে দাহ্য কিন্তু দহনে সাহায্য করে না। কিভাবে পরীক্ষামূলকভাবে প্রমাণ করবে? অন্তর্ভুক্ত হাইড্রোজেন বলতে কি বোঝো? পরীক্ষাটা তাহলে দেখে নাও। পরীক্ষা কি করতে হবে? পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করার পর সেটি একটি গ্যাস জারে সংগ্রহ করা হয়। এরপর গ্যাস জারের মধ্যে জ্বলন্ত যদি পাটকাঠি দেওয়া হয়, তাহলে হাইড্রোজেন গ্যাসটি সশব্দে নিভে শিখায় জ্বলে ওঠে।
ঠিক আছে, নীলাভ শিখায় জ্বলতে শুরু করবে। এইভাবে হাইড্রোজেন গ্যাসকে শনাক্তকরণ করতে পারবো আমরা। অর্থাৎ গ্যাস জারে যে নিলাম, নেওয়ার পর তাতে আমরা জ্বলন্ত যদি পাটকাঠি বা একটা ম্যাচিসের টুকরোকে জ্বলন্ত অবস্থায় ওখানে প্রবেশ করি, তাহলে কিন্তু সেটা কিন্তু যে নীলাভ শিখায় জ্বলতে শুরু করবে এবং পাটকাঠিটি যে জ্বলছিল সেটা কিন্তু নিভে যাবে। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে? এখান থেকে বোঝা যাচ্ছে যে গ্যাসটা নিজেই জ্বলছে আর কিন্তু পাটকাঠিটা নিভে গেছে। তাহলে নিজে থেকেই জ্বলছে, নিজেই দহন হচ্ছে, কিন্তু পাটকাঠিকে দহনে সাহায্য করছে না, পাটকাঠিকে নিভিয়ে দিচ্ছে, নিজেই গ্যাসটি জ্বলতে শুরু করছে, তাই না? এরপরে দেখো অন্তর্ভুক্ত হাইড্রোজেনটা কি? প্যালাডিয়াম, প্লাটিনিয়াম এবং আয়রন, কোবাল্ট, নিকেল প্রভৃতি ধাতুর সাধারণ উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসকে অধিশোষণ করতে পারে। আবার উত্তপ্ত করলে অধিশোষিত হাইড্রোজেন ধাতব পৃষ্ঠ ছেড়ে বেরিয়ে আসে। এই ঘটনাকে অন্তর্ভূতি বলে এবং ধাতব পৃষ্ঠে শোষিত হাইড্রোজেনকে অন্তর্ভুক্ত হাইড্রোজেন বলা হয়। সাধারণ হাইড্রোজেনের তুলনায় অন্তর্ভুক্ত হাইড্রোজেনের রাসায়নিকভাবে বেশি সক্রিয় হয়। এরপরে দেখো পলিথিন, টেরিলিন পলিমার দুটির ধর্ম এবং ব্যবহার। তো পলিথিনের ধর্ম কি? নমনীয় কিন্তু আংশিক কঠিন মোমের মতো, তাপ ও তড়িতের কুপরিবাহী হয়, যে কিছু কিছু রাসায়নিকের যে প্রতি নিষ্ক্রিয় হয়ে থাকে। ব্যবহারটা কি? ক্যারি ব্যাগ, খাবার প্যাকেট প্রভৃতি প্রস্তুতে ব্যবহার করা হয়। এরপরে আসছি টেরিলিন। টেরিলিনের ধর্মগুলো কি? না, যে লাইলনের মতো জল শোষণ করে না, সহজে দাগ ধরে না, শক্ত, ভাঁজরোধী, দীর্ঘস্থায়ী তনু। ব্যবহারটা কি? টেরিলিন এর সাথে সুতির সুতো মিশিয়ে টেরিকটন নামে কাপড় তৈরি করা হয়। এটি টেরিলিনের মতো ভাঁজরোধী কিন্তু সুতির সুতো থাকার জন্য জল শোষণ করতে পারে, এর মধ্যে দিয়ে বায়ু চলাচল করতে পারে। তাই আমাদের মতো আর্দ্র গ্রীষ্ম প্রধান দেশে জামা কাপড় তৈরিতে টেরিলিন ব্যাপক ব্যবহার করা হয়। এরপর আসছি স্বচ্ছ চুন জলের মধ্য দিয়ে কার্বন ডাইঅক্সাইড প্রথমে অল্প ও পরে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড চালনা করলে কি ঘটে? সমীকরণ সহ লিখো এবং তুলার প্রধান উপাদান কি? স্বচ্ছ চুন জল অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ, এর মধ্য দিয়ে কার্বন ডাইঅক্সাইড যদি আমরা চালনা করি তাহলে দেখব চুন জল যে সাদা ঘোলাটে হয়ে যায়। ঠিক আছে, কারণটা কি? ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়। ঠিক আছে, তো প্রথম পর্যায়ে কি হলো? চুন জলে যদি কার্বন ডাইঅক্সাইড দিই, ক্যালসিয়াম কার্বনেট জল উৎপন্ন হবে। ক্যালসিয়াম কার্বনেটের জন্য দ্রবণটা অস্বচ্ছ হয়ে যায়, সাদা একটা অধক্ষেপ উৎপন্ন করে। তারপর যত অতিরিক্ত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড চালনা করব, সেই ক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেট আবার কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন করে এবং ক্যালসিয়াম বাইকার্বনেট কিন্তু চুন জলের মধ্যে স্বচ্ছ হয়ে যাবে। চুন জলে যে স্বচ্ছতা ছিল সেই স্বচ্ছতায় চলে আসবে, আর ঘোলাটের ভাব থাকবে না। তাই দ্বিতীয় পর্যায়ে বিক্রিয়াটি হবে ক্যালসিয়াম কার্বনেট এবং কার্বন ডাইঅক্সাইড জল বিক্রিয়া করে ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন করে। অর্থাৎ সংক্ষেপে আমরা কি বলতে পারি? প্রথমে কার্বন ডাইঅক্সাইড চালনা করলে চুন জল যে ঘোলাটে হয়ে যাবে, দ্বিতীয় ক্ষেত্রে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড যদি ব্যবহার করি চুন জল আবার স্বচ্ছ হয়ে যাবে। এবার আসছি তুলোর প্রধান উপাদান কি? সেলুলোজ। এটি একটি প্রাকৃতিক যে পলিস্যাকারাইড যা গাছের কোষে প্রাচীরে প্রধান উপাদান হিসেবে থাকে। তুলো তৈরি যে ফাইবারের মূল উপাদান হিসেবে কাজ করে। এই ছিল আমাদের ফিজিক্যাল সায়েন্স। এবার লাইফ সায়েন্সের দিকে যাব। এখানে 5-এর দাগে সঠিক উত্তর নির্বাচন করো। 5টি আছে, তার মধ্যে দেখো প্রথম, একটি পর্দাবিহীন কোষ অঙ্গাণুর নাম কি? তা হবে রাইবোজোম। তো এই অপশানটি কারেক্ট হবে। ডায়রিয়া হলো একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। জরুরিকালীন হরমোন বলা হয় অ্যাডিনালিন হরমোনকে। ক্লেপ হলো কি? ক্লেপ হলো সামুদ্রিক একটা শ্যাওলা, যে মিউসিলেজ এবং পেকটিন থাকে যে তোমার আমলকিতে। এবার আসছে শূন্যস্থান পূরণ। 6, ড্যাশ হরমোনকে বৃদ্ধিপোষক হরমোন বলা হয়? গ্রোথ হরমোনকে বৃদ্ধিপোষক হরমোন বলা হয়। তারপর ড্যাশ গাছের ফল তরমুজের মতো দেখতে? পেপিনো গাছের ফল হচ্ছে তরমুজের মতো দেখতে। এবারে ঠিক ভুল লিখতে হবে। হাতির দেহের কোষ ইঁদুরের দেহের কোষের তুলনায় বড়, এটা কিন্তু মিথ্যে হবে, অর্থাৎ ভুল হবে। ঠিক আছে, হাঙর হলো নরম হাড়ের যে মাছ, এটা সত্য।
একটি বাক্যে উত্তর দিতে হবে। 5 দেখো, কে কত সালে প্রথম অ্যান্টিবায়োটিক তৈরি করে? আলেকজান্ডার ফ্লেমিং যে 1928 সালে প্রথম অ্যান্টিবায়োটিক তৈরি করে, যেটা হচ্ছে পেনিসিলিন। নয়নতারা কি জাতীয় উদ্ভিদ? নয়নতারা হচ্ছে ঔষধীয় জাতীয় উদ্ভিদ। যে কাঁটাওয়ালা ঝোপঝাড় বসবাস করে এমন দুটি প্রাণী হচ্ছে সজারু, বন বিড়াল। তারপরে দেখো 2 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে 7 দাগে, লাইসোজোমকে আত্মঘাতী থলি কেন বলা হয়? যে কোষের সজীব কোষ কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে কোষটির কর্মক্ষমতা নষ্ট হয়ে যায় হয়, বা কোষটি পুনরায় জীর্ণ হয়ে গেলে সংশ্লিষ্ট কোষটি লাইসোজোমে ভেঙে যায়। এর ফলে এর মধ্যে উৎসেচক বেরিয়ে এসে সমগ্র কোষটিকে ধ্বংস করে দেয়। এই কারণে লাইসোজোমকে আমরা কি বলবো? আত্মঘাতী থলি। এরপরে আসছি ভাইরাস গঠনগত বৈশিষ্ট্য। ভাইরাস শুধুমাত্র ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান হয়। এর কোষীয় গঠনবিহীন এদের দেহে কোনো কোষ আবরণী বা সাইটোপ্লাজম নিউক্লিয়াস থাকে না। এদের দেহের বাইরে প্রোটিন যে তৈরি খোলক আর ভেতরে যে কোনো এক প্রকার নিউক্লিওসাইড, ডিএনএ অথবা আরএনএ থাকে। তারপর এর সবাই পরজীবী এবং রোগ সৃষ্টিকারী। শুধুমাত্র পোষক জীবকোষে প্রবেশ করলে যে এর জীবনের বৈশিষ্ট্য দেখা দেয়, অর্থাৎ বাইরে যখন থাকবে সেটা জড়ের মতো থাকে। ঠিক আছে। মিশ্র গ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও। যেসব গ্রন্থির মধ্যে অন্তঃক্ষরা বহিঃক্ষরা 2 ধরনের বৈশিষ্ট্য থাকে সেই সমস্ত গ্রন্থিকেই বলবো আমরা মিশ্র গ্রন্থি। তো উৎসেচক হরমোন উভয় ক্ষরণ করে। তো তাদের মধ্যে উদাহরণ হিসেবে অগ্নাশয় এবং শুক্রাশয়, এদেরকে আমরা মিশ্র গ্রন্থি বলবো। কচুরিপানা দুটি ব্যবহার লিখো। তো কচুরিপানার ব্যবহার হবে, কচুরিপানা থেকে কম্পোস্ট সার তৈরি করা হয়। পশু খাদ্য হিসেবে কচুরিপানা ব্যবহার করা হয়। টেস্টোস্টেরন হরমোনের দুটি কাজ কি? পুরুষের যৌন বৈশিষ্ট্য, দাড়ি, গোঁফ, কণ্ঠস্বর ভারী হওয়া ইত্যাদির বিকাশ ঘটায়। দ্বিতীয়ত, পেশি এবং হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে সামগ্রিক দেহের শক্তি এবং গঠনে সহায়তা করে এবং জননে সাহায্য করে। তারপরে আসছি উত্তরবঙ্গের বনভূমিতে কী কারণে এক সিংহল গন্ডার অস্তিত্ব বিপন্ন হচ্ছে? 1 জনসংখ্যা দ্রুত বৃদ্ধির ফলে বাসস্থান করার জন্য, কৃত্রিম ভূমি সৃষ্টি করার জন্য, জঙ্গলকে কেটে দিচ্ছে, তার জন্য তাদের তাদের বনভূমির পরিমাণটা কমে যাচ্ছে। বনভূমির পরিমাণ কমে গেলে এক সিংহ গন্ডারের সংখ্যাটাও কমতে থাকবে। দ্বিতীয়ত, গন্ডারের খড়গের জন্য গন্ডারকে মারা হচ্ছে। তৃতীয়ত, একটি গন্ডার বংশ বৃদ্ধির হার অত্যন্ত কম। অন্যদিকে নিধনের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, ফলে এদের সংখ্যা বিপন্নর দিকে চলে যাচ্ছে। এরপর আসছি 5টি প্রশ্নের উত্তর 8 দাগে 3 মার্কের করে। প্রথমে যে প্রশ্নটি রয়েছে, আবরণী কলা কাকে বলে? আবরণী কলার কাজ কী? প্রথমে আসছে আবরণী কলা। প্রাণীদেহে বিভিন্ন অঙ্গ যে তন্ত্রের আবরণে যে কলা তৈরি হয় তাকে আবরণী কলা বলা হয়। আবরণী কলার কাজ কী? আবরণী কলার কাজ হচ্ছে, প্রধান কাজ ভেতর এবং বাইরের বিভিন্ন অঙ্গের মুক্ততলের অংশের আচ্ছাদন হিসেবে কাজ করে। সংশ্লিষ্ট অঙ্গ এবং তন্ত্রের অভ্যন্তরের কলাকে রক্ষা করে। তৃতীয়ত, বিভিন্ন পদার্থ শোষণ এবং ক্ষরণে সাহায্য করে, তো অনুভূতির গ্রহণে সাহায্য করে। 5 হচ্ছে বিজাতীয় বস্তু এবং বজ্র পদার্থ অপসারণে সাহায্য করে। বহিঃকঙ্কাল, আঁশ, লোম, নখ, খুর ইত্যাদিতে গঠনে সাহায্য করে। এরপর আসছে মাইটোকন্ড্রিয়ার গঠন এবং কাজ। মাইটোকন্ড্রিয়ার গঠনটা দেখে নাও। মাইটোকন্ড্রিয়া 2টি প্লাজমা পর্দা দিয়ে তৈরি হয়। বাইরের পর্দাটিকে বলা হয় বহিঃপর্দা, ভেতরের পর্দাটিকে অন্তঃপর্দা। অন্তঃপর্দা অনিয়মিতভাবে ভেতরের দিকে ভাঁজ হয়ে আঙ্গুলের মতো খাঁজের সৃষ্টি করে, একে ক্রিস্টি বলা হয়। খুবই ইম্পর্টেন্ট, ক্রিস্টি কাকে বলে। তারপর আসছে মাইটোকন্ড্রিয়ার ভেতরে অর্থাৎ অর্ধবেত্তার ভেতরে প্রকোষ্ঠ অর্ধতরল প্রোটিন সমৃদ্ধ থাকে। ধাত্রের মধ্যে নিউক্লিওসাইড, ডিএনএ বা আরএনএ, রাইবোজোম, দানা, বিভিন্ন প্রকার উৎসেচক থাকে। ক্রিস্টি এবং অন্তঃপর্দার ভেতরে গায়ে ছোট ছোট টেনিস যে র্যাকেটের মতো দানাদার যে বস্তু থাকে তাকে অক্সিজোম বলে। এখানেও কিন্তু ইন্ডিভিজুয়াল একটা কোশ্চেন হতে পারে যে ক্রিস্টি কাকে বলে, অক্সিজোম কাকে বলে। ক্লিয়ার? এবারে মাইটোকন্ড্রিয়ার কাজটা দেখে নেব।
মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে মাইটোকন্ড্রিয়া কোষের জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে। এরা খাদ্যের উপস্থিতি পরিপোষক এবং গ্লাইকোজেন, অ্যামিনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড ভেঙে শক্তি সংশ্লেষ করে। তো মাইটোকন্ড্রিয়ার চিত্রটাও দিয়ে দেবে, তোমাদের সুবিধার্থে দিয়েছি। দেখো ক্রিস্টি, এই ভাঁজটিকে বলা হয় ক্রিস্টি, অক্সিজোম বলা হয় বা F1 কণা বলা হয় এই অংশটিকে। আশা করি বুঝতে পারছো। এরপরে আসছি ছত্রাকের বৈশিষ্ট্য লিখো। 1. ছত্রাক সমাঙ্গদেহী, তাই এদের দেহে মূল কাণ্ড পাতা বিভেদিত হয়ে থাকে না। এদের দেহে অণুবীক্ষণিক এককোষী ইস্ট বা বহুকোষী পেনিসিলিয়াম যে খালি চোখে দৃশ্যমান বহুকোষী অ্যাগারিকাস যে হতে পারে। বহুকোষী ছত্রাকের সরু সুতোর মতো অংশ হাইফি দ্বারা গঠিত। হাইফি বেশিরভাগ ক্ষেত্রে শাখা প্রশাখায় বিভক্ত হয়ে নিজেদের মধ্যে জট পাকিয়ে মায়োসিলিয়াম গঠন করে। মায়োসিলিয়াম কিভাবে গঠন করে, এটা একটা ইন্ডিভিজুয়াল কোশ্চেন হতে পারে। তারপর আসছে দেখো এদের কোষের কোষপ্রাচীর, নিউক্লিয়াস, বিভিন্ন কোষ অঙ্গাণু থাকে। তারপর 5. ক্লোরোপ্লাস্ট না থাকায় এদের নিজেদের দেহে নিজের খাদ্য নিজেরাই যে বানাতে পারে না। তারপর আসছে ছত্রাকের কোষপ্রাচীরের সবুজ উদ্ভিদের কোষের মতো নয়। 7. এরা জলে, স্থলে, আলোর উপস্থিতিতে অন্ধকার স্থানে থাকতে পারে। এরপরে আসছি ইনসুলিন হরমোনের ক্ষণস্থল। এর প্রধান দুটি কাজ, অভাবজনিত রোগ। ঠিক আছে, তো প্রথমে দেখো ইনসুলিন ক্ষরণ হয় তোমার অগ্নাশয় অর্থাৎ পেনক্রিয়াসের বিটা সেল থেকে। ইনসুলিনের দুটি কাজ হচ্ছে, ইনসুলিন রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে, এটি শরীরের গ্লুকোজ গ্রহণ করে এবং ব্যবহারিক প্রক্রিয়ায় ত্বরান্বিত করে। লিভার এবং পেশির কোষগুলিতে যে গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে জমা করতে সাহায্য করে। ইনসুলিনের অভাবজনিত রোগ কি হতে পারে? ইনসুলিনের অভাবে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়, যে প্রধানত টাইপ 1 টাইপ 2 এই দুই ধরনের হয়। বন কেটে ফেললে পরিবেশের কি কি ক্ষতি হতে পারে আলোচনা করো। বন কেটে ফেললে পরিবেশের বেশি কিছু গুরুত্বপূর্ণ ক্ষতি যেগুলো হয়, জলবায়ুর পরিবর্তন হতে পারে, বৈচিত্র্যের ক্ষতি ঘটতে পারে, মাটির ক্ষয় হতে পারে, জলচক্র বিঘ্ন হতে পারে। এটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। এরপর অস্থায়ী বাসস্থানের সংকট হতে পারে, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়তে পারে। তো এইগুলো তোমরা পারবে, তাই স্ক্রিনশট নিয়ে নাও। এরপর আসছে বায়োলুমিনেন্স কি, এটি কিভাবে উৎপন্ন হয়, এর গুরুত্ব এবং কাজ। বায়োলুমিনেন্স হচ্ছে কথাটির অর্থ হলো জীবের দেহে আসা আলো। এই আলোর যে কোনো উত্তাপ থাকে না, এটাকে ঠান্ডা আলো বলা হয়। উৎসটা কি? বায়োলুমিনেন্স জীবদেহের অক্সিজেনের উপস্থিতিতে এক প্রকার প্রোটিনের সঙ্গে যুক্ত লুসিফেরিন নামক রঞ্জক এবং লুসিফেরাজ নামক উৎসেচক রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক আলোকশক্তি উৎপন্ন করে, যা হচ্ছে ঠান্ডা আলো। বায়োলুমিনেন্সের গুরুত্ব কি? বায়োলুমিনেন্স জীবদের খাবার খোঁজার ক্ষেত্রে খাদ্যকে আকর্ষণ করে এবং ছদ্মবেশ ধারণ করে এবং আত্মরক্ষার সাহায্য করে। এরপরে আসছি এম্পায়ার পেঙ্গুইনের জীবনের ইতিহাসে স্মরণীয় কেন? কারণ এম্পায়ার পেঙ্গুইন জীবনের ইতিহাসে স্মরণীয় হওয়ার মূল কারণ হচ্ছে তারা অত্যন্ত প্রতিকূল পরিবেশে বেঁচে থাকে, বংশবৃদ্ধি করে। আটলান্টিকার প্রচণ্ড ঠান্ডা কঠোর আবহাওয়ার মধ্যে তারা বংশবৃদ্ধি করে। শীতকালে এবং যখন তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়, তখন পুরুষ পেঙ্গুইন ডিম ফুটানোর জন্য 65 দিন ধরে না খেয়ে অপেক্ষা করে। এই সময় তারা দেহের তাপমাত্রা বজায় রাখে, নিজের উষ্ণ রাখতে দলবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকে। এছাড়াও তারা হাজার হাজার কিলোমিটার দূরে সমুদ্রের যে খাবারের জন্য যাত্রা শুরু করে, তারপর সন্তানদের খাওয়ানোর জন্য ফিরে আবার আসে। পুরো প্রক্রিয়াটা প্রচণ্ড পরিশ্রম এবং সহনশীল পরীক্ষা, এই জন্য তারা স্মরণীয়। শাল গাছের বিভিন্ন ব্যবহার উল্লেখ করতে বলেছে, এটা আশা করি তোমরা পারবে। যে নির্মাণ সামগ্রী হিসেবে যেমন কাঠের বাড়ি, ব্রিজ, রেলের যে স্লিপার, নৌকা তৈরি করার জন্য আসবাবপত্র, শাল কাঠের আসবাবপত্র করার জন্য টেবিল চেয়ার ইত্যাদি। নৌকা তৈরির ক্ষেত্রে ঔষধীয় কিছু গুণ আছে, শাল গাছের ছাল এবং রজনের ঔষধ গুণ রয়েছে, আয়ুর্বেদিক চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ক্লিয়ার?
তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নোটিফিকেশন আগে যায়। আর যদি পিডিএফটি নিতে চাও অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। কিছু অল্প অর্থের বিনিময়ে কিন্তু তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। ওকে, তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।